নমস্কার, আমি অভিরাম কথা বলছি। আমি কে সেটা জানতে গেলে তো আজকের গল্পটা শুনতে হবে। আমার জীবনে ঘটা ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে আজকে তোমাদের সামনে আমি এসেছি। গল্প বলছি বটে ঠিক কথা, কিন্তু এটা আমার চোখে দেখা সত্য ঘটনা। বললে বিশ্বাস করবে না, এই বর্তমান যুগেও আমাকে যেই ভূতের ভয় পেতে হবে, ভূতের দর্শন করতে হবে, সেটা ভাবতে পারিনি। তাই আমার জীবনে ঘটা ঘটনা নিয়ে আমারই নাতি মৃন্ময় দেবনাথ এই গল্পটা লিখেছে। গল্পের নাম দিয়েছে সব অদ্ভুতরে। চলো আগে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পের শেষে বলো গল্পটা কেমন লেগেছে। বাবার কাছে শুনেছি বুঝলেন, আমার ঠাকুরদাও কম বেশি ঝাড়ফুঁক জানতেন। হ্যাঁ, জীবন চক্রবর্তী আমোদের লোক। গল্পের আভাস পেতেই তিনি সোজা হয়ে বসে বললেন, সে কি ভাই অভিরাম, তুমি তো একথা আগে কখনো বলনি। আসলে আমার খুব ছোটবেলায় ঠাকুরদা মারা যান। তার মুখখানাও আমার মনে পড়ে না। তবে পরে অবশ্য বাবার মুখে শুনেছি ঠাকুরদার ব্যাপারে। বটে? তা কি বলছিলে তোমার ঠাকুরদার ব্যাপারে? তাও আমার বাবার মুখে শোনা, বহুকাল আগেকার ঘটনা। শুনলে হয়তো আপনারাও বিশ্বাস করবেন না। হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাসটা প্রশ্ন নয়, আগে বলে ফেলো দেখি। এই বলে ফেলো। ইতস্তত করে না এই আমেজখানা বিগড়ে দিও না। বাইরে বাতাসের দাপট খানিক কমে এসেছে ঠিকই, কিন্তু বৃষ্টি ধরেনি। জানলার ফাঁক গলে এলোমেলো বৃষ্টির ছাট নির্বিবাদে ঘরে ঢুকছে। পেপায়ার ওপর রাখা মোমবাতির আলোটাও ম্লান হয়ে এসেছে অনেক। একটা ঢোক গিলে অভিরাম বলতে আরম্ভ করলেন, বাবা কাকার মুখে শুনেছি ঠাকুরদা দারুণ ব্যক্তিবান পুরুষ ছিলেন। আজীবন কেউ তার চোখে চোখ রেখে নাকি কথা বলতে সাহস করেনি। তারপরও তিনি আবার টুকটাক কবিরাজিও জানতেন। কাজেই সেকালে প্রত্যেকে যে তাকে যথেষ্ট মান্যগণ্য করত, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যাকে যখনকার কথা বলছি তখন আমার জন্ম হয়নি। দাদাও খুব ছোট, হয়তো সবে হামাগুড়ি দিতে শিখেছে। তা সেদিনকার দুপুরবেলার ঘটনা। বৈশাখ মাসে ঝাঁঝা করছে দুপুর। লক্ষ্য করে দেখবেন নিশুতি রাত আর নিঝুম দুপুর, এই দুটো সময় গোটা পৃথিবী হঠাৎ যেন থুম মেরে যায়। লোকজনের কোলাহল কমে আসে, পাখিরাও চুপ করে যায়। ভারী হয়ে আসে বাতাস। বাবা গ্রামেই কোথায় যেন গিয়েছিলেন, ঠাকুরদা তার পড়ার ঘরে, আর দাদাকে রান্নাঘরে দেওয়ায় বাঁধা কাপড়ের দোলনায় ঘুম পাড়িয়ে মা রান্না করছে। পরিবেশটাও ঠিক আর 5 দিনের মতোই ছিল। কিন্তু হঠাৎই কিছু একটা আঁচ পেয়ে ঠাকুরদা টান হয়ে গেলেন। বাতাসে ভালো করে কান পেতে কিছু একটা শুনলেনও যেন। তারপর সোজা বেরিয়ে এলেন রোয়াকে। জলদ গম্ভীর কণ্ঠে মাকে বললেন, বৌমা। মা আধাত ঘুমটা টেনে রান্নাঘরে দাওয়াতে এসে দাঁড়ালো। হয়তো ঠাকুরদার মুখ দেখে কিছু আঁচও করতে পারলেন, কিন্তু মুখে কিছু বললেন না। ঠাকুরদা তেমনি গম্ভীর গলায় আবার হুকুম দিলেন, অবনীকে নিয়ে তাড়াতাড়ি ঘরে যাও। শোনো, দৌড়ে আগল তুলে দেবে। বাইরে যাই হয়ে যাক না কেন, কোনো মতে দরজা খুলবে না। মনে থাকবে, খুব সাবধান। ঠাকুরদার রক্তশূন্য ফ্যাকাশে মুখ আর আশঙ্কা, এরকম সাবধান মানি সব মিলিয়ে এক ভীষণ অবঙ্গলে আভাস পেয়ে ওই ভর দুপুরেও মায়ের সারা শরীর হিম হয়ে গেল যেন। হ্যাঁ, আহা দেরি করো না, তাড়াতাড়ি ওকে নিয়ে ঘরে যাও, পরে সব খুলে বলবো খন। এখন শিগগির যাও। মা আর এক মুহূর্তও দেরি করলো না। দাদাকে বুকে চেপে নিয়ে এক ছুটে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ঠাকুরদার আশঙ্কা ভুল ছিল না।
মা ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই পশ্চিম আকাশ কালো করে এক ভীষণ ঘূর্ণি আমাদের বাড়ির দিকে ধেয়ে এলো। ঘূর্ণি বললাম বটে, কিন্তু এ ঠিক সেই রকম নয়। হ্যাঁ, বলে বোঝাতে পারবো কিনা জানি না। ধরুন কোথাও কিছু নেই, কিন্তু একটা বিশাল বটগাছ দূর দূরান্ত গতিতে পাক খেয়ে এগিয়ে এলে যেমন হয়, এই জিনিস যেন অনেকটাই সেরকম। এই দুপুর রোদে সেই ঝড়ের বাতাসের মধ্যে ঠাকুরদা এক জোড়া চোখ যেন জল জল করে দেখতে পেলেন। সে কি ভয়াবহ দৃশ্য তা বলবার নয়। আমাদের বাড়ি পশ্চিমে আম, কাঁঠাল, লিচু, সুপারি গাছের বাগান ছিল সেই সময়। দূরের মাঠ পেরিয়ে সেই প্রচণ্ড বাতাসের দম কাটা নেই। যেই আমাদের বাগানের কাছাকাছি এসেছে ঠাকুরদা অমনি এক লাফে উঠোনে নেমে দাঁড়ালেন। এক মুঠো মাটি হাতে তুলে নিয়ে আকাশের দিকে চেয়ে কী সব যেন বলতে লাগলেন। সব কিসের মন্ত্র তা বাবাও বলতে পারেনি, তবে মন্ত্র গুণেই হোক কিংবা কাকতালীয় ভাবেই হোক, এই প্রবল ঘূর্ণিটা কিন্তু আমাদের বাড়ির দিকে আর এলো না। দক্ষিণ দিকে ঘুরে নদীর দিকে চলে গেল। রাম ভট্টাচার্য কাঁপা কাঁপা গলায় শুধল, কিরকম ঘূর্ণি? বাড়ি ফিরে মায়ের মুখে সবটা শুনে বাবাও ঠিক এই একই প্রশ্ন করেছিল ঠাকুরদাকে। ঠাকুরদা অবশ্য সমস্তটা খুলে বলেনি, শুধু বলেছিলেন, সহজ ভাষায় একে এক ধরনের অদ্ভুত উপস্থিতি বলা চলে। কোত্থেকে এরা আসে আর কোথায় মিলিয়ে যায় সেসব কেউ জানে না। ঘূর্ণির রূপে এরা কখনো কখনো কালবৈশাখীর আড়ালে, আবার কখনো ভীষণ বৃষ্টির মাঝে লুকিয়ে শিকার ধরে। ঠাকুরদার গুণে সেদিনও ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিল বটে, কিন্তু একেবারে ক্ষান্ত হয়নি। মাস 6 পরে আরেকটা অদ্ভুত ঘটনার কথা শোনা গেল। আপনারা হয়তো জানবেন, ওই মুহুরী সনাতন মিত্তিরের 2 বড় ভাই ছিল। হ্যাঁ, তা ছিল বটে। তবে শুনেছি ওরা দুজনেই নাকি খুব ছোটবেলায় ওই কি একটা রোগে পড়ে মারা যায়। অবশ্য সনাতনের জন্মেরও অনেক আগে। ঠিকই বলেছেন জীবনবাবু, তবে ওরা রোগে ভুগে মরেনি, মরেছিল অন্যভাবে। হ্যাঁ, সে কি? তবে আর বলছি কি, ওই অদ্ভুত দমকা বাতাসটা ওদের দুজনকেও চুরি করে নিয়ে গিয়েছিল। বলো কি ভাইয়া, কি করে? ওদেরও বয়স কিন্তু 1.5-2 বছরে বেশি হবে না, বুঝলেন। তাও এই ঘটনা ঠিক আগের বারের মতোই ভর দুপুরবেলাকার। দাওয়ায়ের উপর পাতা ছেঁড়া কাঁথায় 2 ছেলেকে শোয়ানো তখন। অবিকাল আগেবারের মতো এবারও আচমকা শুকনো ডালপালা ধুলোবালি উড়িয়ে একটা বিশ্রী ঝড়ের হাওয়া উঠল, আর নিমেষের মধ্যেই সেটা হু হু করে ধেয়ে এলো সনাতনের বাড়ির দিকে। সকলে ভাবলে কালবৈশাখীর দাপট বই আর কিছু নয়, কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পেল না কি ভীষণ বিপদের অপেক্ষা করছে ওদের জন্য। ঝড় উঠেছে দেখে সনাতনের মা ছুটে এলেন দাওয়ায়, কিন্তু বাচ্চা দুটোকে ঘরে নিয়ে যাওয়ার আগেই ওই সনসনে বাতাসটা দাওয়ায়ের উপর দিয়ে বয়ে গেল। বাতাসটা যেন ভালো নয়, সনাতনের মাও যেন টের পেলেন। ঠিক ফুরফুরে মন ভালো করা বাতাসের ঝাপটা এটা নয়, এ বাতাসে মিশে রয়েছে কাদের যেন চাপা নিঃশ্বাস, একটা অব্যক্ত হাহাকার, কোনো অশরীরী মিহি কণ্ঠ। বুকের ভিতরটা যেন খালি হয়ে আসে এই বাতাসের শব্দে। মনে মনে ভয় হয়। বাচ্চাদের ঘরে নিয়ে যেতেই বড় ছেলেটা ঘুমিয়ে পড়ল, কিন্তু কে জানতো যে ঘুমিয়ে থাকা বড় ছেলের সেই ঘুম আর কোনোদিনও ভাঙবে না।
চির ঘুম, মরণ ঘুম। চোখের ছায়া নেমে এলো সনাতনের বাড়ির ওপর, কিন্তু কিন্তু এখানেই শেষ হলো না। দুঃখের প্রথম ধাক্কা সামলে ওঠার পর দ্বিতীয় ধাক্কাটা লাগলো। কোনো রোগ ব্যাধি নেই, কিছু নেই, হঠাৎই ছোট ছেলেটা মারা গেল। কেউ না জানলেও ঠাকুরদা নিশ্চিত জানতেন এই কাজ সেই শয়তানের। সেই দিন দাদাকে নিয়ে আসতে পারেনি, কিন্তু সনাতনের দুই ভাইকে নিয়ে ওর খিদে ও ঠিক মিটিয়েছে। ঠাকুরদার কাছে আরো শুনেছিলাম ওরা নাকি শুধু ছোট বাচ্চাদের শিকার করে। এ বাতাস খুব খারাপ, যে বাড়ির ওপর দিয়ে হাওয়া বয়ে যায় সেই বাড়ির সব কড়ি কাঠে, সব ঘরের আনাচে কানাচে চিরকাল মৃত্যুর হাহাকার ঘুরে বেড়ায়। ওকে বলে মৃত্যুর নিঃশ্বাস যদি একবার ছোট কোনো শিশুর গায়ে লাগে তবে নাকি সেই বাচ্চার প্রাণটাও এই বাতাস সঙ্গে করে নিয়ে যায়। খুব খুব ভয়ঙ্কর ওরা। অভিরাম থামলেন, কিন্তু অনেকক্ষণ কারোর মুখে কোনো কথা ফুটল না। নীরবতা ভেঙে রাম ভট্টাচার্য বলে উঠল, এরা কি এখনো আছে? থাকবে না কেন? হ্যাঁ, নিশ্চয়ই আছে। এরকম ঝড় বৃষ্টির মধ্যে তো তারা নিজেদের গোপন করে শিকার খোঁজে। সৃষ্টির সেই শুরু থেকে ওরা আছে, এমনকি আজীবন থাকবে। রাম ভট্টাচার্য একটা লম্বা শ্বাস টেনে বললেন, আমার দাদুর মুখেও এরকম ঘটনা শুনেছিলাম খুব ছোটবেলায়। আজ থেকে 60-70 বছর আগেকার লোকজন এইসব বহু ঘটনা জানে, সেসব তাদের নিজের চোখেই দেখা। খুব স্বাভাবিক। যখনকার কথা বলছি আমাদের বয়সী ছেলেরা তখন খুব ছোট, কম করে 40 থেকে 45 বছর আগেকার কথা তো হবেই। তাহলেই ভেবে দেখো সেই সব সময়ে গ্রামের পরিবেশ কেমন ছিল। লোকজন ছিল এখনকার 10 ভাগের 1 ভাগ। ফাঁকা মাঠের অনেক দূরে দূরে একটা একটা করে বাড়ি, গাছগাছালি, বন জঙ্গলে ভরা চারদিক। সন্ধে নামার পর দূর দূরান্তে দুটো একটা আলোর ফুটকি দেখা যেত শুধু। সব নিকেশ কালো অন্ধকার। এরকম পরিবেশে মানুষজন রাস্তাঘাটে হামেশাই অদ্ভুত সব ঘটনা দেখত, কত কিছুই যে শোনা যেত। হ্যাঁ, তা আমার দাদুর কাছেই শোনা ঘটনাখানা বলি, শুনবেন? বলে ফেলো হে। জীবন চক্রবর্তী আবারও একটু নড়ে চড়ে বসলেন। শোনো, আজকের এই বর্ষার সন্ধ্যায় তোমাদের ডাকা তো ওই জন্যই। আজ রাতে আর কারেন্ট আসবে বলে মনে হয় না। এদিকে রান্না হতে এখনো বহু দেরি। আরও খান কতক জমাটি গল্প হোক না। তাহলে বলেই ফেলি, বলুন। বিলক্ষণ। বেশ বেশ, তাই আমার ছোটবেলার কথা। এখন আর মামারাও কেউ বেঁচে নেই, যাওয়াও আর হয় না। সেবার যখন মামার বাড়ি গিয়েছিলাম তখন বর্ষাকাল। সব স্পষ্ট মনে নেই, তবে কয়েকটা ঘটনা বেশ মনে পড়ে। দাদু তখনও বেঁচে আছেন। সেদিন সকাল থেকে ঘোর বর্ষা নেমেছে, কাজেই অন্ধকারও ঘনিয়ে এসেছে খুব তাড়াতাড়ি। দাদুর ঘরের তক্তা বসে আমি, মা, 2 মামা সহ সবাই গোল হয়ে বসেছি। দাদু অনেক গল্প জানতেন, বলতেনও আমাদের। কিন্তু সেই সন্ধ্যায় দাদু গল্প নয়, নিশির কথা বলছিলেন। আজকাল গ্রামের বাতাস আমি ভালো বুঝছি না হে। তোমায় সাবধান করে দিই দাদু ভাই। গভীর রাতে যদি তোমায় কেউ বাইরে থেকে ডাক দেয় কখনো সাড়া দেবে না, তা সে যেই হোক না কেন। ভালো করে শুনবে ডাকটা। যদি পরপর 3 বার বা তার বেশি ডাকে তখনই গিয়ে সাড়া দেবে, নইলে নয়। বড়দেরই অনেক সময় খেয়াল থাকে না, তুমি তো ছোট। এই যেমন সেদিন ভোর রাতে আমি তো কার গলা পেয়ে বাইরে বেরিয়ে পড়েছিল।
খুব কপাল জোরে বেঁচে গিয়েছি। সে কি দাদু, তুমি তো আমাদের আগে বলনি। তোমরা তোমরা ভয় পাবে বলে বলি। সেদিন কেন জানি না খুব ভোরে আমার ঘুমটা ভেঙে গেল। কোনো স্বপ্নই দেখেছিলুম কিনা কে জানে। ঘুম ভাঙতেই খেয়াল হলো বাইরে থেকে কেউ যেন ডাকছে। মনে হলো ওই পাড়ার ভবেশ দলুই বুঝি। ও প্রায় সকালে আমাদের বাড়িতে আসে, কাজেই ও ডাকাডাকি করাটা অস্বাভাবিক কিছু মনে হলো না। ঘুম চোখে উঠে গিয়ে দরজা খুললুম। সকালের আলো তখনও ঠিক মতো ফোটেনি। একটাও পাখি ডাকছে না। কেমন যেন থম মেরে রয়েছে চারিদিক। উঠোন পেরিয়ে সদরের দিকে গেল। বাইরে যেতেই খটকা লাগলো, কোথাও কেউ নেই। দরজাটা খুলে দু এক পা বাইরেও বেরিয়েছি। ভবেশের নাম ধরে বার কতক ডাকাডাকিও করলো, কিন্তু কোনো সাড়া নেই। বলে গেল কোথায় লোকটা? এর মধ্যেই চলে গেল নাকি? একবার মনে হলো রাস্তার দিকে একটু হেঁটে গিয়ে দেখি। বাইরে বেরোতেই যাব, হঠাৎ যেন আমার সম্বিত ফিরল। অনেকগুলো সম্ভাবনা মাথায় খেলে গেল পরপর। তড়িঘড়ি ঘরে ফিরে এলাম। সত্যি বলতে কি, বড় বাঁচা বেঁচে গেছি সেদিন। কেন? বুঝতে পারলে না দাদু ভাই? সেদিন ভবেশ আসেইনি। আমি যে গলা শুনেছি তা আর কিছু নয়, নিশির ডাক। নিশির ডাক? হ্যাঁ গো দাদু ভাই, নিশির ডাক। আমি বেশ বুঝতে পারছি, গায়ের বাতাসে নিশি ঢুকেছে। তার মধ্যে এই বর্ষার রাত। ভোরের দিকে বৃষ্টি থামলে যখন একটা শিরশিরে শীত জাঁকিয়ে বসবে, একটা হালকা ঘুমের আবেশে তুমি ডুবে যেতে থাকবে একটু একটু করে। আর ঠিক তখনই নিশি তোমায় ডাকবে। চেতনা আর জাগরণের মাঝামাঝি একটা জায়গায় তুমি সাড়া দিয়েও ফেলবে। খেলা শেষ তক্ষণি। ও তোমায় ডেকে নিয়ে যাবে কোনো অন্ধকার বাঁশবনে কিংবা কোনো নদীর চড়ায়, আর তারপর ঘাড় মুটকে ওইখানেই তোমায় পুঁতে ফেলবে। আচ্ছা দাদু, তুমি কখনো নিজের চোখে নিশি দেখেছো? নিশিকে তো দেখা যায় না দাদু ভাই, তবে যাদের দেখা যায় তাদের দেখেছি। আর শুধু একবার নয়, বহুবার। সত্যি? তাহলে বলো না দাদু, আরেকটা গল্প। শুনবে? বেশ বেশ, তবে একবারকার ঘটনা বলি। সেকালে সদানন্দর বাড়ি আমি প্রায়শই যেতুম। সদানন্দ আমার পিস্তুত ভাই। ঘন ঘন যাতায়াত করতুম বলেই ওখানকার লোকজনের সাথেও আমার বেশ ভালোই পরিচয় ছিল। বেশিরভাগ সন্ধেগুলোই গায়ের বাজারে নিবারণের ঘুপচি হোমিওপ্যাথির দোকানে আড্ডা দিয়েই কাটাতুম আমি। তা সেদিন গপ্পে আড্ডায় কখন যে রাত অনেকটা বেড়ে গিয়েছিল খেয়ালই হয়নি। আড্ডা যখন ভাঙল তখন রাত প্রায় 9:30। একে মাঘ মাস, তাই ছোট্ট গ্রাম। এর মধ্যেই এলাকার বেশিরভাগ মানুষজন ঘুমিয়ে কাঁদা। আমি আর সদানন্দ হন হন করে পথ হাঁটছিল। মাটির পথ হিমে ভিজে রয়েছে। দুপাশে অন্ধকার ঢাকা ধান ক্ষেত চুপটি করে যেন দেখছে আমাদের। হিমশীতল একটা কনকনে বাতাস মাঝে মাঝে হাড় পাজরায় কাঁপন ধরিয়ে দিয়ে যায়। খানিকটা এগোনোর পরই লক্ষ্য করলুম সদানন্দের হাবে ভাবে কেমন যেন একটা সন্ত্রস্ত ভাব। মাঝে মাঝে অন্ধকারের মধ্যে চোখ ঘুরিয়ে কাকে যেন দেখছে। হাঁটার গতিও আজ অন্য দিনের চেয়ে অনেকটাই বেশি। জিজ্ঞেস করলুম, কি হে, এত তাড়াহুড়ো করছো কেন?
চকিতে চারপাশটায় একবার চোখ বুলিয়ে নিয়ে সদানন্দ মৃদুস্বরে বলল, আজ বেরোতে বড্ড দেরি হয়ে গেল বুঝলে, এতটা দেরি করা মোটেও ঠিক হয়নি। কেমন যেন থমথমে শোনালো ওর গলাটা। আমি আর কিছু বললাম না। গায়ের শালখানা আরো কোষে জড়িয়ে নিয়ে দ্রুত হাঁটতে লাগলো। আরো খানিকটা পথ নিঃশব্দেই হাঁটলো। একটানা ঝিঝি পোকার ডাক, কখনো হিম পড়া টুপটাপ শব্দ, আবার কখনো গাছের পাতায় বাতাস লেগে একটা ধীর মর্মরে আওয়াজ। এই জনহীন রাত্রে এরাই আমাদের সঙ্গী হয়ে চলল। হঠাৎ সামনে থেকে সদানন্দর চাপা গলা শুনতে পেল। খুব সন্তর্পণে কাউকে যেন একটা আড়াল করছে এমনি ভাবে ও বলল, জোরে জোরে পা চালাও ফণিদা, তাড়াতাড়ি ফিরতে হবে তো। এইবার আমি বেশ অবাক হলো। ছেলেটার হলো কি? আজ হঠাৎ ও এরকম তাড়াহুড়ো করছে কেন? বললুম, আহা, অত তাড়াহুড়ো কিসের বাপু? সেই থেকে দেখছি দেরি যে হলো সেটা তো আর আজ প্রথমবার নয়, এর আগেও তো কত রাতে। আমার কথা শেষ করতে না দিয়েই ঠোঁটে আঙুল চেপে একটা হিস হিসে শব্দ করলো সদানন্দ। তারপর গলার পারদ আরো কয়েক স্তর নামিয়ে এনে বলল, আজকের ব্যাপারটা আলাদা ফণিদা, তুমি বুঝতে যাও না কেন? আজকে যে অমাবস্যা। আরে টের পাওনি? একবার তাকিয়ে দেখো চারিদিকে, কুয়াশাটা আজ কেমন যেন চাদরের মতো পেঁচিয়ে ধরছে আমাদের। ওই বটতলাটা ভালোই ভালোই পেরিয়ে যেতে পারলেই বাঁচি। ও বটতলায় আবার কি আছে হে? আগে তো কখনো শুনিনি। সদানন্দ কিছু একটা বলতে গিয়ে ও থেমে গেল। ওলাটে কুয়াশার ফাঁক গলে অদূরে পথের বাঁকের জমাট অন্ধকারে দাঁড়িয়ে প্রকাণ্ড বটগাছটা খানিকটা স্পষ্ট হয়ে উঠেছে। গাছটার ডালপালা এইরকমই যে হঠাৎ দেখলে কেমন যেন ভয় হয়। মনে হয় যেন একটা প্রকাণ্ড ছায়ামূর্তি অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে হাতছানি দিয়ে কাছে ডাকছে কাউকে। ফণিদা শোনো, যাই হয়ে যাক, আমি আবার বলছি, যাই হয়ে যাক, যা কিছুই দেখো না কেন, ওই বট গাছের নিচে কিন্তু ভুলেও দাঁড়াবে না, যাই হয়ে যাক না কেন। বলো কি, বাঘটা গাছে নাকি? সদানন্দ এ কথার কোনো জবাবই দিল না, শুধু একবার ভয়ার্ত চোখে বটগাছটার দিকে চাইল সে। আরে বাঘটা আছে কি নেই সেসব তোমার দেখার দরকার নেই, আমি যেটা বলছি কথাটা যেন মনে থাকে, ওখানে কিন্তু ভুলেও দাঁড়াবে না। সদানন্দের গলাটা খানিক কেঁপে গেল না? বেশ বুঝলুম একটু হলেও সে ভয় পেয়েছে। মুখে কিছু না বললেও ওর চাপা স্বরের কথাবার্তা, ওর পাংশু মুখের অভিব্যক্তি সেই ইঙ্গিতই দিচ্ছে। বাঘের মুখটা জুড়ে রয়েছে সেই সুবিশাল প্রাচীন বুড়িনামা বট গাছটা। গাছটার কাছাকাছি পৌঁছতেই টের পেলুম জায়গাটা যেন একটু বেশি ঠান্ডা, তবে তাতে অস্বাভাবিকতার কিছুই নেই। প্রকাণ্ড গাছটার ফাঁক ফোকরে গলে দিনে মানেও হয়তো আলো ঢুকতে পারে না। কেমন একটা ঝোপসি অন্ধকার গাছটার চারিদিকে। গাছের দিকেই চোখ রেখে এগোচ্ছিল। কয়েক পা এগিয়েছি, এমন সময় হঠাৎ একটা দৃশ্য দেখে ভয়ানক চমকে উঠল। গাছের গুড়ির কাছটায় মোটা শেকড়ে হাঁটু মুড়ে বসে আছে একটা অন্ধকার ছায়ামূর্তি। ও কে? এত রাতে এইখানে বট গাছের নিচেই বা কি করছে? থমকে দাঁড়িয়ে পড়ল। অবয়বটা স্থির পাথরের মূর্তির মতোই নিশ্চল, মুখটা তার হাঁটুর ফাঁকে গোজা। চেহারাটা ভালো করে বোঝা যায় না। আমি অস্ফুটে শুধলুম, কে ওখানে? আধারে মোড়া লোকটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে চাইল। ততক্ষণে ওই আধো অন্ধকারে আমার চোখও শুয়ে এসেছিল। অস্পষ্ট হলেও লোকটার মুখখানা একবার চোখে পড়ল।
আর চোখে পড়া মাত্রই আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। এ কে? সদানন্দ না? ভয়ে নিমেষে পিঠের ভিতরটা কেমন যেন খালি হয়ে এলো। এ যে ঠিক সদানন্দ, সেই একই চাদর মুড়ি দেওয়া শরীর, সেই একই মুখভঙ্গি, কিন্তু কিন্তু কি করে? একটু আগেও তো আমার সামনেই হাঁটছিল। শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। ছায়ামূর্তিটা তখনও নিষ্পলকে আমাকেই দেখছে। কি ভয়ঙ্কর সেই চাহনি! রক্তশূন্য বিবর্ণ মুখখানা যে কি বিভৎস দেখাচ্ছে, আমি তা বলে বোঝাতে পারবো না। আমার হাত পা তখন প্রায় অসাড় হয়ে এসেছে। কোনো মতে চারিদিক ঘুরে তাকালুম, কোথাও কেউ নেই। খাকা করা অন্ধকারটা যেন হামাগুড়ি দিয়ে কিছুটা এগিয়ে এলো আমার দিকে। এতটাই ভয় পেয়েছিলুম যে একটু আগেকার নিষেধ ভুলে আমি যে কখন দাঁড়িয়ে পড়েছি আমার খেয়ালই নেই। একটু আগে বলা সদানন্দের সেই নিষেধাজ্ঞা আবার মনে পড়তে আমার সারা শরীর কেমন শিরশিরিয়ে উঠল। আমি কি করলাম? হে ভগবান! কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। দেখলাম অন্ধকারে ঘেরা ছায়ামূর্তিটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এক ছুটে যে পালিয়ে যাব, আমার সেই ক্ষমতাও তখন নেই। স্নায়ুর উপর থেকে ক্রমশই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। কেমন যেন একটা ঘোর লাগা ভাব। অবয়বটা আমার খুব কাছে এগিয়ে এসেছে, খুব কাছে। আমি যেন তার হিমশীতল নিঃশ্বাসের শব্দ টের পাচ্ছি তার ভীষণ অসহ্য অস্বস্তিকর উপস্থিতি। ছায়ামূর্তির মণিহীন চোখ জোড়ায় যেন মৃত্যুর কালো ছায়া আমি স্পষ্ট দেখলাম। এরপর আর কিছুই মনে পড়ে না আমার। যখন ফিরলাম তখন আমি সদানন্দর বাড়িতে। আমার শিয়রের কাছেই বসে আছে ও। টিমটিমে হারিকেনের রক্তশূন্য আলোয় ওর ফ্যাকাশে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আমি চোখ মেলতে দেখেই জিজ্ঞেস করলো, কি হয়েছিল ফণিদা? তোমায় যে কতবার বারণ করলুম ওই গাছের নিচে দাঁড়িও না, তাহলে দাঁড়ালে কেন? তখনও ঠিক মতো কথা বলতে পারছিলুম না, জিভ যেন জড়িয়ে আসছিল। বেশ খানিকক্ষণ পর সামলে নিয়ে সদানন্দকে সব খুলে বলল। লক্ষ্য করলুম আমার কথাগুলো শুনতে শুনতে ওর মুখের অভিব্যক্তি দ্রুত বদলে গেল। হারিকেনের মৃদু আলোয় ওর মুখের রেখায় যে ভাব ফুটে উঠল তার কিছুই নয়, বরং চাপা আতঙ্ক। একটানা অনেকটা বলে রাম ভট্টাচার্য দম নেওয়ার জন্য একটু থামল। প্রত্যেকেই এতক্ষণ তার কথাগুলো বিভোর হয়ে শুনছিল। রাম একবার মুখের উপর দিয়ে হাত বুলিয়ে নিয়ে আবারও ধীর স্বরে বলতে শুরু করলো। হ্যাঁ, তো তারপর দাদু বলল। সদানন্দ সে রাতে আমাকে আর কিছুই বলতে চাইল, মাঝে আমি আরো ভয় পাই। কিন্তু আমার জোড়াজুড়িতে শেষ অবধি ও মুখ খুলল। সদানন্দ আমার আরেকটু গা ঘেঁষে এলো। তারপর গাঢ় চাপ বাঁধা অন্ধকার দেওয়ালের দিকে নিষ্ফলকে তাকিয়ে ও বলতে লাগলো, আমি তোমায় ওই গাছের নিচে কেন দাঁড়াতে বারণ করেছিলাম জানো? শোনো তাহলে। এই গাঁয়ের বাতাসে ওই গাছ নিয়ে অনেক কথা উড়ে বেড়ায়। সাধারণ এমনি সবই ঠিক, তবে রাতের বেলায় ওই গাছে নাকি অশুভ ছায়া পড়ে। বাবার মুখে শুনতাম আগে গাঁয়ের জমিদারের বউ রোজ রাতে ওই গাছের নিচে বসে নাকি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতো। কেন কাঁদতো জানো? কেন যে সে ওই গাছের নিচে যেত সেসব কিন্তু কেউ আজ পর্যন্ত জানে না। লোকে বলে
ও গাছের নাকি অদ্ভুত এক ক্ষমতা আছে, মানুষদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে নেয় গাছটা, আর তারপরেই লোকগুলো যেন কোথায় হারিয়ে যায়, একেবারে একেবারে অদৃশ্য। ছোটবেলায় শুনেছিলাম রায়বাড়ির বড় বউ নাকি এভাবেই নিখোঁজ হয়ে গেছিল একদিন রাতের বেলায়। তাও ধরো এগুলো অনেক দিন আগেকার কথা, আদৌ সত্যি নাকি সবটাই গাল গল্প কেউ জানে না। তবে এইসব কথা সেই থেকে গ্রামের লোকেদের মুখে মুখে আজও কিন্তু ঘুরে আসছে। আজ জমিদারও নেই, জমিদারের স্ত্রীও নেই, শুধু রয়ে গেছে ওই বট গাছ আর এক অজানা ভয়। গাঁয়ের লোকেরা কিন্তু সেই ভয়েই আজও রাতের বেলা গাছটাকে এড়িয়ে চলে। অনেকে তো মাঝে মধ্যেই অনেক কিছু নাকি দেখতেও পেয়েছে। এই দেখো না, তুমি যেমন আজকে দেখলে। দাদু একটা দীর্ঘশ্বাস ফেলে থামলেন, শেষে বললেন, দেখো দাদু ভাই, তোমরা হয়তো এইসবকে আমার চোখের ভুল ভেবে অবিশ্বাস করবে, কিন্তু আর যাই হোক, নিজের চোখে দেখা ঘটনাকে আমি নিজে অবিশ্বাস করতে পারি না। সত্যি কথা কি বলো তো, যতক্ষণ না কেউ নিজের চোখে দেখছে ততক্ষণ কেউ এইসব অতি প্রাকৃতে বিশ্বাসই করতে চায় না। দাদুর এই কথাগুলো যে কি ভীষণ সত্যি তা আমি এখন টের পাই। এই পুরনো দিনে ফেলে আসা গল্প শুনতে বসলে যেন নিজের ছোটবেলায় ফিরে যাওয়া যায়। কি দিন ছিল সেসব, কোনো ভাবনা ছিল না। আজকের মতো এই রোজকারে ইঁদুর দৌড়ে হেরে যাওয়ার ভয় ছিল না। অভিরাম একটা দীর্ঘশ্বাস ফেললেন। এমনিতে তিনি গল্পবাজ লোক হলেও গল্প বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করেন, কিন্তু আজ যেন তাকেও গল্পে পেয়েছে। মুচকি হেসে বললেন, একটা ঘটনা মনে পড়ছে বেশ। রাম বলল না, নিজে না দেখলে মানুষ ওসব অলৌকিক কোনোদিনই বিশ্বাস করে না। আদতেই তাই। আমার কম বয়সে আমি নিজেই তো এই ভূত প্রেত অলৌকিক লৌকিক অতিলৌকিক কিছুই বিশ্বাস করতাম না। যাকে বলে একেবারে বেপরোয়া ছিলাম। কিন্তু একবার এমন একটা ঘটনা ব্যাপার ঘটলো যা আমার এই ধারণার ভিত রীতিমতো নাড়িয়ে দিল। ওই আমার জীবনে একমাত্র অলৌকিক অভিজ্ঞতা। চক্রবর্তীমশাই আরেকখানা গল্পের পূর্বাভাস পেয়ে তড়াক করে সোজা হয়ে উঠতেই যাচ্ছিলেন। অভিরাম হেসে ফেলে বললেন, আমার নিজের অভিজ্ঞতা বলছি বটে, তবে জীবনবাবু, আমার মুখে শোনাই ঘটনা আপনাদের কখনো বিশ্বাস হবে না, এ আমি হলফ করে বলতে পারি। হ্যাঁ, আজ এই আবছায়া অন্ধকারে বৃষ্টির মধ্যে বসে কথাগুলো একটু আধটু বিশ্বাসযোগ্য বলে মনে হলেও হয়তো হতে পারে, কিন্তু দিনের আলোয় এসব নিতান্তই গাঁজাখড়ি ছাড়া আর কিছুই নয়। আজ আমরা অনেক আধুনিক হয়েছি, শহরের উজ্জ্বল নিয়ন আলোয় দাঁড়িয়ে অলৌকিকে বিশ্বাস করি না, কিন্তু ধরুন এক নিশুতি রাতে আমাদের কেউ একজন শহরে নির্জন রাজপথ ধরে একা একা ফিরছে, কোথাও কেউ নেই। হঠাৎ যদি সামনে গলি দিয়ে একজন অচেনা লোক বেরিয়ে এসে মুখোমুখি দাঁড়ায়, আর যদি অকারণে সে আগন্তুক কিছুক্ষণ স্থির চোখে পথচারীর দিকে তাকিয়ে থাকে, তবে আমি নিশ্চিত ওই শহরে আধুনিক রাজপথে উজ্জ্বল হলুদ গ্যাসবাতির আলোতে দাঁড়িয়ে পথচারীর গা ছমছম করতে বাধ্য। আমার কি মনে হয় জানেন, ভয় পাওয়া আর না পাওয়া শুধু পরিস্থিতি আর সময় ব্যাপার। এই ধরুন এইখানে একই ঘটনা যদি কারোর সাথে দিনের বেলায় ঘটে তাহলে কিন্তু কিছুই হবে না, কিন্তু পথিক শুধু আগন্তুককে পাগল ঠাওরাবে এই যা। অনেকেই বলতে শুনবেন যে এখন আগের মতো ওই গা শিরশিরানি ভয়টা আর নেই,
সত্যি বলতে আমি ওসব বিশ্বাস করি না। আমার মতে ভয়ের ধারণাটা বদলে গেছে ঠিকই, কিন্তু সেই আদিম ভয়টা বদলায়নি। মানুষ যতদিন থাকবে মানুষের মনে ভয়টাও ততদিন থাকবে। এ দেখছেন তো এই কোন কথা থেকে কোথায় চলে যাচ্ছি। হ্যাঁ, সে যাকে ওসব কথা। তা যা বলছিলাম, আমাদের দেশের বাড়ি বাঁকুড়া জেলায় মহেশপুর গ্রামে। সদরি স্টেশন থেকে প্রায় মাইল 5 পথ। তা সেবারে ফাল্গুন মাসের মাঝামাঝি সময় মহেশপুর গিয়েছিল। ওখানে আমার কিছু জমি জমা আছে। আমার এক দূর সম্পর্কে জ্ঞাতি ভাই অরবিন্দই সেই দেখাশোনা করে। আমি 9 মাসে 6 মাসে 1-8 যাই। বেশ মনে আছে, তখন ওই পথে রিক্সা আসেনি, মোষের গাড়িতেই লোকজনের যাতায়াত করত। তা আমি যখন অরবিন্দর বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন বেলা প্রায় ফুরিয়ে এসছে। বাতাসে একটা হিম হিম ভাব। এ কথা সে কথা আলোচনা করতে করতে সন্ধ্যাটা বেশ ভালোভাবেই কাটলো। সারাদিনের ধকলে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল। কাজেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু হঠাৎ একবার কিসের যেন ঘুমটা ভেঙে গেল। কোথা দিয়ে ঘরের মধ্যে একটা ঠান্ডা শিশিরানি বাতাস ঢুকেছে। কম্বলটা গায়ে আরো কষিয়ে জড়িয়ে নিলাম, কিন্তু তাও ঘুম এলো না। রাত তখন কত হিসেব নেই। বাড়ির কাছেই কোথা থেকে রাতচরা পাখির ডাক ভেসে আসছে। চুপচাপ শুয়ে আছি, হঠাৎ একটা উৎকট চিৎকার কানে এলো। মানুষের চিৎকার নয়, রক্ত জল করা সে এক ভয়ঙ্কর বিকট আর্তনাদ। বিভৎস সেই শব্দ, যেন কোনো বিশাল জন্তু বাঁধন ছিঁড়ে পালাবার জন্য প্রাণপণে চিৎকার করছে, হুঙ্কার দিচ্ছে। আমি আতঙ্কে নিথর হয়ে বিছানায় পড়ে রইলুম। প্রথমটা তো ভয়ে প্রাণ বেরিয়ে যাবার জোগাড়। পৃথিবীতে কি এমন জন্তু আছে যে এই রকম অমানসিক আর্তনাদ করতে পারে? হ্যাঁ। খানিকক্ষণ পরে একটু ধাতস্থ হয়ে বোঝার চেষ্টা করলাম চিৎকারটা ঠিক কোথা থেকে আসছে। সেই প্রচন্ড আর্তনাদে প্রত্যেকটা বাড়ির মাটি, ঘর সবকিছু থরথরিয়ে কেঁপে উঠছে যেন। ওই অমানসিক অসহ্য চিৎকার কতক্ষণ সহ্য করতে পারতুম জানি না। হয়তো ভয়ে অজ্ঞান হয়ে পড়তুম। কিন্তু আমায় চমকে দিয়ে যেভাবে আচমকা শব্দটা শুরু হয়েছিল, ঠিক সেইভাবেই অতর্কিতে সেটা থেমে গেল। বাকি রাতটুকু আমি মরার মতো বিছানায় শুয়ে পড়ে রইলুম। নড়াচড়া সাহস বা শক্তি কোনোটাই ছিল না। পরের দিন সকালে অরবিন্দকে ডেকে ব্যাপারখানা শুধালাম। হ্যাঁ, ঘটনাটা কি বলো তো? কাল এতক্ষণ ধরে কথা হলো, কই তখন তো কিছু বললে না। ঘটনা? কোন ঘটনা অবিরামদা? আরে এখন বলো না যে কাল রাতে ওই অমানসিক শব্দটা তুমি শোনোনি? হ্যাঁ, কাল রাতে তুমি কি তখনও ঘুমাওনি? ওই ভয়ানক চিৎকারে মানুষ ঘুমায় না, হে, একেবারে অক্কা পায়। অরবিন্দ যেন চুপ করে গেল। সব ভয়ে চারপাশটা দেখে নিয়ে চাপা গলায় বলল, তুমি এটা টের পেয়েছিলে যে শব্দটা কোন দিক থেকে আসছে? আমি মাথা নাড়ালাম। কিন্তু ওই রকম কান ফাটানো চিৎকার কিসের? আমিও ঠিক জানি না। মানে আমরা প্রায় এই শব্দ শুনি, গায়ের প্রত্যেকে শোনে, কিন্তু কোত্থেকে এই চিৎকারটা ভেসে আসে সেটাই কেউ বলতে পারে না। বলো কি? কবে থেকে এরকম শুরু হয়েছে? হ্যাঁ, তা প্রায় সপ্তাহ দুয়েক। তোমাদের এলাকার রোজ রাতেই ভীষণ শব্দটা শোনা যায়, আর সেটা তোমরা জানোই না সেটা কোত্থেকে আসছে। তুমি তো সত্যি হাসালে অরবিন্দ। না অভিরামদা, ব্যাপারটা হাসি নয়। অরবিন্দ গলার স্বর হঠাৎ একটু গম্ভীর, থমথমে হয়ে গেল।
সত্যি বলতে এই রক্ত হিম করা চিৎকারটা কার তা একরকম আমরা জানি, আবার ঠিক জানিও না। কি হেয়ালি করছো বলো তো, ভালো করে খুলে বলো না। অরবিন্দ একটা ঢোক গিলে আমার দিকে একটু ঝুঁকে এলো। তাহলে বলি শোনো, আজ প্রায় 1.5 মাস হলো বুঝলে, দীনবন্ধু সরকারের পুরনো কোঠা বাড়িটা আর তার পেছনের ওই ঘন বাঁশবাগানখানা নগদ দামে কিনে নিয়েছে হরিবারুজ্জে নামে এক মাঝবয়সী লোক। ওখানে এসে উঠেছে। হরিবারুজ্জে লোকটা ঠিক কোথাকার, কি বৃত্তান্ত, দীনবন্ধুর খোঁজ কোথায় পেল, আর এ দেশে এত জায়গা থাকতে জমি জমা কিনে এইখানেই বা এসে উঠল কেন, আমরা সেসব কিছুই জানি না, খোঁজ নিতেও যায়নি কোনো দিন। তা দীনবন্ধু বাড়ি বিক্রি করে দিল কেন? দেনায় ভুগছিল বুঝি? না না, দেনা টেনা নয়, যতদূর শুনেছি উনি সব বেচে টেচে দিয়ে কাশিবাসি হয়ে গেছেন, আর ফিরবেন না এখানে। বটে, তারপর? হ্যাঁ, তো তা এই নতুন লোকটা কিন্তু অদ্ভুত। পাড়া প্রতিবেশী কারোর সাথে কথাও বলে না, এমনকি বাড়ির বাইরেও খুব একটা বেরোতে দেখা যায় না। শুনেছি ভদ্রলোকের স্ত্রী বিয়োগ হয়েছে বহুদিন, এক ছেলে আর এক মেয়ে নিয়ে সংসার। এতদূর অবধি সব ঠিকঠাক ছিল বুঝলে, তো মাসখানেক বেশ কেটেও গেল। তবে গ্রামের বাতাসে মাঝে মাঝে উড়ো খবর শুনতাম লোকটা নাকি পাগল। কেন? সেটাই তো বলছি। শম্ভু একবার দীনবন্ধু সরকারের বাঁশবাগানে বাঁশ কাটতে গিয়েছিল, তো সেখানে গিয়ে নাকি সে দেখে ওই ভর দুপুরে ফাঁকা বাঁশবাগানের মধ্যে দাঁড়িয়ে হরিবারুজ্জে কার সাথে কথা বলছে। তো দূর থেকে শম্ভু কথাগুলো ঠিক বুঝতে পারেনি বটে, কিন্তু স্পষ্ট দেখেছিল বাঁশবাগানে হরি আর সে ছাড়া কেউ নেই। তবে কি বাতাসের সাথে কথা বলছিল কে জানে। শুধু এটাই নয়, ও পথ দিয়ে ফেরার সময় অনেকেই নাকি রাতের দিকে ওকে লণ্ঠন নিয়ে বাঁশবাগান থেকে বেরোতে দেখেছে। কি এত কাজ ওর এই বাঁশঝাড়ে! হ্যাঁ, প্রথমটা এতগুলো শুনেও কেউ গা করেনি, লোকের কানাঘুষো করতো ওখানে নাকি হরি কিছু লুকিয়ে রেখেছে। এইসব মুখরোচক আলোচনা কয়েকদিন বেশ চলল, তারপর স্বাভাবিকভাবেই দম ফুরিয়ে এলো সবার। এতে এত ভাবনার কি আছে? ব্যাপারটা নিয়ে হরিকে জিজ্ঞেস করলেই তো সব মিটে যেত। হ্যাঁ, তা হয়তো যেত, কিন্তু কে জিজ্ঞেস করবে? সমালোচনা সবাই করে, কিন্তু আসল সত্যিটা জানতে চায় কজন? হ্যাঁ, একটা দীর্ঘশ্বাস চেপে চুপ করে রইলাম। অরবিন্দ বলতে লাগলো, যার জন্য এত কিছু বলা, এবার সেই কথায় আসি। তা 2 সপ্তাহ গেল, এক রাত থেকে হঠাৎ শুরু হলো এই উপদ্রব। ঠিক কাল রাতের মতো ভয়ঙ্কর উৎকট শব্দ ভেসে আসতে লাগলো। ভয়ে কাচুমাচু হয়ে গোটা রাতটা কোনোভাবে কাটালাম। পরদিন সকালে দেখি গায়ে সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে। কম বেশি সবাই শুনেছে সেই শব্দ, মাঠে ঘাটে গাছতলায় সর্বত্রই সেই নিয়ে কথা হচ্ছে, কিন্তু শব্দটা যে কিসের নিশ্চিত হয়ে কেউই বলতে পারছে না। একটু বেলা পড়তেই শোনা গেল হরিবারুজ্জের গোটা বাঁশবাগানটা গত রাতে নাকি কে তছনছ করে রেখে দিয়ে গেছে, একটা গাছও আর আস্ত নেই। জানোই তো, গায়েগঞ্জে একটা কিছু হলে সবাই ছুটে আসে দেখতে। তো খবর পেয়ে আমি তাই গেলাম। পৌঁছে দেখি সত্যিই তাই, মনে হচ্ছে যেন আস্ত একটা দানব গোটা বাঁশবাগানে তাণ্ডব করে বেরিয়েছে। স্পষ্ট বোঝা যায় এই কোনো মানুষের কাজ নয়, হতেই পারে না। তা সেদিনের ব্যাপারটা এইভাবেই চুকে গেল বটে, কিন্তু ফুরিয়ে গেল না। তারপর থেকে প্রায় রাতে কান ফাটানো পৈশাচিক হুঙ্কার শোনা যেতে লাগলো। মনে হতো যেন বহুদিনের বন্দি কোনো অতৃপ্ত আত্মা মুক্তি পাওয়ার জন্য পাগলের মতো ছটফট করছে। আচ্ছা, তোমরা এর কোনো বিহিত করতে চাওনি বা চেষ্টাও করনি? হ্যাঁ, বিহিতের আর কি চেষ্টা করব বলো? অসহায়ের মতো দুপাশে মাথা নাড়ল অরবিন্দ। আমরা তো কেউই জানি না ব্যাপারটা কি হচ্ছে। ওটা ঠিক কিসের শব্দ তাও কেউ খুঁজে বের করতে পারেনি। প্রতিদিন রাতে ওই ভয়ানক চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। বিছানায় জড়োসড়ো হয়ে বসে থাকি, হাত পা ঠান্ডা হয়ে আসে। মনে হয় কেউ যেন প্রাণটা নিংড়ে নিচ্ছে একটু একটু করে। মাথা নিচু করে বসে রইলাম। একটু পর অরবিন্দ নিজেই শুধালো, তুমিও তো কাল শুনলে চিৎকারটা, তা তোমার কি ধারণা ও শব্দ কিসের হতে পারে?
সেটা বলতে পারিনি, তবে আমার কি মনে হচ্ছে জানো, হরিমারুজ্যের সাথে এসবের কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে। যাই হোক, তখন আর বেশি কথাবার্তা হলো না। কাজ মিটিয়ে সেদিন বিকালেই আমার ফেরার কথা। অরবিন্দ সহ গাঁয়ের বাকিদের এই দুঃসহ অবস্থার মধ্যে ফেলে আসতে মন সরছিল না, কিন্তু কিন্তু কি আর করা, ফিরতে তো হবেই। অরবিন্দকে বারবার বললুম, কিছু ঘটলে বা নতুন কিছু জানতে পারলে আমায় যেন অবশ্যই জানায়। অভিরাম মুহূর্ত কয়েকের জন্য থামলেন। গলতে গলতে প্রায় ফুরিয়ে এসেছে মোমবাতিটা, যে কোনো সময় নিভে যাবে। রাম ভট্টাচার্য কৌতূহলী হয়ে বলল, তারপর আর কিছু জানতে পেরেছিলেন? জানতে পেরেছিলাম। উপস্থিত দুজনের মুখের উপর দিয়ে একবার চোখ বুলিয়ে নিলেন অভিরাম। তারপর ধীর গলায় ফের বললেন, বেশ কিছুদিন পর অরবিন্দর থেকে একখানা চিঠি পেয়েছিলাম। সবটা মনে নেই, তবে চিঠিতে ও কিছুটা এইরকম লিখেছিল। অভিরামদা, সেবারকার কথা বোধ করি তুমি ভুলে যাওনি। আনন্দের কথা হলো, সেই ভীষণ উপদ্রব আর এখন আমাদের সহ্য করতে হয় না। রোজ রাতে সেই পৈশাচিক চিৎকার থেমে যাওয়ায় গায়ের লোকজন যতটা না খুশি হয়েছে, তার চেয়ে অনেক বেশি অবাক হয়েছে এর পেছনে সত্যিটা জানবার পর। তুমি বলেছিলে না এই ঘটনাগুলোর সাথে হরিবারুজ্যের কোনো সম্পর্ক থেকে থাকতে পারে, বাস্তবে কি তাই? তোমার ফিরে যাওয়ার পর প্রায় 1 মাসের মাথায় হরির ছেলেটা আচমকাই মারা গেল। অদ্ভুত মৃত্যু, কোনো রোগ নেই, ব্যাধি নেই, ওরকম কিচ্ছু ওর ছিল না, কোনো কালেই শুনিনি। তবে তার চেয়েও অদ্ভুত কি জানো, মরাটা পাওয়া যায় ওই বাঁশ বনে। এরপর থেকে হরিও যেন পাগলের মতো হয়ে যায়, সারাদিন ওই বাঁশ বনে ঘুরে বেড়াতো আর অদৃশ্য কাউকে চিৎকার করে কী সব যেন বলতো। অনেকদিন পর হঠাৎ ঠিক সেইভাবে হরির মেয়েটাও মারা গেল। এবারেও কিন্তু ঠিক স্বাভাবিক মৃত্যু নয়, একটা মরা বাঁশ গাছের ডালে মৃতদেহটা ঝুলে থাকতে দেখা গেল। শোকে পাথর হয়ে গেল হরি। বাড়িতে আর তাকে পাওয়া যেত না, সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়াতো। ওর বাড়ি চেয়ে চিনতে খেত। একদিন তাও বন্ধ হয়ে গেল, জলে ডুবে আত্মহত্যা করলো লোকটা। গ্রামের লোকজন এবার বেশ ভয় পেয়ে গেল। কোনো অসুখ বিসুখ নেই, কিচ্ছু নেই, এভাবে পরপর মানুষ মরা তো ভালো লক্ষণ নয়। চোখের পলকে একটা গোটা পরিবার শেষ হয়ে গেল। কেন হলো, কিভাবে হলো, কেউ জানে না। গ্রামে আর কেউ মরবে না তো? মানুষের আশঙ্কা কিছুতেই যায় না। কেউ কেউ এও বললে গায়ে নাকি সাপ লেগেছে। রতিকান্ত গাঙ্গুলি প্রবীণ ব্রাহ্মণ, সবটা দেখে শুনে তিনি হয়তো কিছু একটা আঁচ করতে পেরেছিলেন। ভীত গ্রামের লোকেদের ডেকে তিনি একদিন বললেন, আর কোনো ভয় নেই, গ্রামে আর কেউ মরবে না, হরিবারুজ্যে মারা যাওয়ার সাথে সাথেই এসব মিটে গেছে। রতিকান্তের মুখে জানা গেল হরি নাকি আগে ওঝা বা গুণিন বা ওই গোছের কিছু একটা ছিল। তিনি নিজে খোঁজখবর নিয়ে এসব জেনেছেন। কোন অলৌকিক উপায়ে কে জানে, সে এক অদ্ভুত বিদ্যা শিখেছিল, আর সেই বিদ্যার গুণেই এক প্রেতাত্মাকে বশ করেছিল হরি। ওকে নাকি হরি তার ঝাড়ফুঁকের কাজে ব্যবহার করত। ভেবে দেখো, কেউ যদি তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমায় দিয়ে জোর করে কিছু করিয়ে নেয়, তো তোমার কীরকম লাগবে? হ্যাঁ, তোমার কাছে কি সুখকর হবে ব্যাপারটা? হবে না বোধ করি। সেই আত্মাও এমনই খেপেছিল। ও রোজ নাকি তাকে মুক্তি দেওয়ার জন্য হরির কাছে কাকুতি মিনতি করত, কিন্তু হরি তাকে ছেড়ে দিতে মোটেও রাজি হয়নি। এইভাবে এরকম বেশ চলছিল, কিন্তু ভালো জায়গার খোঁজে পুরনো গ্রাম ছেড়ে মহেশপুরে আসাই তার কাল হলো। এখানে এসেও মন্ত্র দিয়ে বাঁশ বনে সে বেঁধে রাখলো ওকে। রোজ রাতে ছাড়া পাওয়ার জন্য চিৎকার করত ওই অশরীরী, আর সেই অমানসিক চিৎকারই আমরা শুনেছিলাম। মহেশপুরে ওঝা হিসাবে হরির পসার জমানো ছিল আগেই। একদিন কিভাবে যেন বাঁধন কেটে মুক্তি পেল সেই বিদেহী আত্মা। তারপর আর কি, যা হওয়ার তাই হলো। হরির ওপর এতদিনের প্রতিহিংসা মেটালো।
প্রথমে ছেলেটাকে মারল, তারপর মেয়েটাকেও। অতিকান্তর কথা মিলে গিয়েছিল বটে। হরির মৃত্যুর পর কোনোদিনই মাঝরাতে ওই বিকট হুঙ্কার আমরা শুনিনি। এইরা বসে বসে ঝিমোচ্ছ নাকি? হ্যাঁ, সিগারেট খানা দাও না। ভায়া অবিরাম তো একেবারে ভয় পাইয়ে দিলে। সিগারেটটা হাতে নিয়ে ফস করে দেশলাই জ্বাললেন ভদ্রলোক। বাইরে বৃষ্টিটা একটু কমেছে হয়তো। একটা অচেনা ফুলের মিষ্টি সুবাস ঘরের বাতাস ঈষৎ ভারী করে তুলেছে। এক মুখ ধোঁয়া ছেড়ে ভদ্রলোক বললেন, তোমরা কোনোদিন রাতে নদীতে মাছ ধরতে গিয়েছ? আমি খুব যেতু। রাতের বেলা নদীতে মাছ ধরতে যাওয়া একরকম বিচিত্র অভিজ্ঞতা, বুঝলে? একই সাথে রাতের প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর ঝিম ধরা অলৌকিকতা মিলে মিশে যেত। বর্ষার মেঘে ঢাকা রাতে আমরা মশাল জেলে মাছ ধরতে যেত। ভীষণ সাবধান থাকতে হতো তখন। একটু ভুলচুক হলেই ব্যাস। রাম ভট্টাচার্য পরম বিস্ময় প্রকাশ করে বলে, বলেন কি জীবনবাবু, কিরকম সাবধানতা? তোমরা হয়তো ভাববে জীবন চক্রবর্তী শুধু গাঁজাখুরি গল্পই বলে, নইলে একটা মানুষের জীবনে কখনো এতগুলো ভুতুড়ে ঘটনা ঘটতে পারে? না না, তা কেন? যে কেউ তাই ভাববে। সত্যি তো, বয়স আমার আর কম হলো কই। এই দীর্ঘ 66 বছরের অভিজ্ঞতাও তো কম কিছু হয়নি। একটু থেমে সিগারেটে ঘন ঘন কয়েকটা টান দিলেন ভদ্রলোক। সত্যি জীবন চক্রবর্তীর বয়স হয়েছে। টানা অনেকক্ষণ কথা বললে হাঁপিয়ে পড়েন, কিন্তু তার বলা কথাগুলোর মধ্যে অদ্ভুত এক মাধুর্য রয়েছে যেন। বৃদ্ধের আধ ভাঙা গলার স্বরে সেই সুদূর অতীত, কখনো উপলব্ধি না হওয়া কত শত ঘটনা সব একাকার হয়ে যায়। ম্লান হতে হতে নিভে আসে বিশ্বাস আর অবিশ্বাসের মাঝের ওই না দেখা গণ্ডিখানা। লোকে বলে রাতের বেলা নাকি ওরা নদীর আশেপাশে ঘুরে বেড়ায় মাছের লোভে। বড়রা সবসময় আমাদের সাবধান করে বলতো, রাতের বেলা মাছ ধরবার সময় যদি কোনো অচেনা লোক এসে মাছ চায়, ভুলেও যেন তাকে আমরা মাছ না দিই। রাতে মাছ ধরতে যাওয়া যেমন রোমাঞ্চের, ঠিক তেমনই ঝক্কির কাজও বটে। এই ধরো, নিশুতি রাতে নদীর ঘাটে একা বসে রয়েছ তুমি। এমন সময় যদি একটা লোক এসে হঠাৎ তোমার কাছে তামাক বা মদ চায়, তাহলে কিন্তু সাবধান। বুঝে নিতে হবে ও লোক আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। তখন মুখে কুলু পেটে চুপটি করে বসে থাকতে হয়। ওর কথার উত্তর দিয়েছ কি ফেসেছ। এরকম আরো কত ছোটখাটো নিয়ম মানতুম। তোমরা হয়তো এগুলোকে এখন কুসংস্কার বলবে, কিন্তু সে সময় এসব নিয়ম কানুনকে মনে প্রাণে বিশ্বাস করতুম আমরা। আচ্ছা জীবনবাবু, মাছ ধরতে গিয়ে কোনোদিনও ওদের মুখোমুখি পড়েননি? কিছুটা সেরকমই হয়েছিল একবার। সিগারেটটা ছাইদানিতে গুঁজে রাখতে রাখতে ভদ্রলোক একটু গম্ভীর স্বরে বললেন, যে সময়কার কথা বলছি তখনও আমরা আমাদের দেশের বাড়িতেই থাকি। আমাদের বাড়ি থেকে নদী খুব একটা দূরে নয়। নরহরি ছিল আমাদের এলাকার নাম করা মাছ শিকারী। মাছের গন্ধে ও যে কোথায় কোথায় জাল ফেলতো তার হিসেব নেই। আমার সাথে ওর আবার বেশ ভাব ছিল। তখন বর্ষার রাত। নরহরি সন্ধ্যার একটু পর পর আমায় ডেকে নিয়ে গেল। কোথায় নাকি জাল পেতেছিল, আর তাতে বেশ ভালো মাছ পড়েছে। তা ছাতি মাথায় আমি গেলুম ওর সঙ্গে। মাছ টাছ থলেতে ভরে আমরা যখন ফেরবার পথ ধরলুম, তখন রাত প্রায় 8টা। পাড়াগা এলাকা, তার উপর আবার এই ঘোর বর্ষা। রাস্তায় একটা কুকুরও নেই। পথের ধারের বৃষ্টি ভেজা ধান ক্ষেত থেকে একটা না
ব্যাঙের ডাক কানে আসছে। বৃষ্টি বেশি নেই, তবে মাঝে মধ্যেই আকাশ ফালা ফালা করে দিয়ে ঝলসে উঠছে বিদ্যুৎ। একটা ঠান্ডা গা শিরশিরে চলো হাওয়া কান ছুঁয়ে বয়ে যাচ্ছে। একটা দম চাপা গুমোট নিস্তব্ধতা চারিদিকে। অকারণে আমারও কেমন যেন গাটা শিরশির করতে লাগলো। আর নরহরি কিংবা আমি দুজনের কেউই ভীতু নই। রাত বিরেতে আমাদের মাঠে ঘাটে ঘুরে বেড়ানো ওই চিরকালের অভ্যেস। কিন্তু আজ আমার কেমন একটা অস্বস্তি হতে লাগলো। পরিচিত রাস্তাটাও যেন বদলে গিয়েছে অনেকটা। নরহরি খুব মৃদু স্বরে গুনগুনি একটা গানের সুর বাজছে। বুঝলাম অসহনীয় স্তব্ধতা চিরে পরিবেশটাকেও একটু হালকা করবার চেষ্টা করছে। দুটো মোড় ঘুরে বাড়ির পথ ধরেছি তখন। আর খুব বেশি হলে ওই মিনিট সাতেকের ব্যাপার। ঠিক এমন সময় চতুর্দিক কাঁপিয়ে বিকট শব্দে বাজ পড়ল। আর ঠিক তারপরেই মুহূর্তে দেখলুম পথের ধারে ধান ক্ষেত থেকে দলে দলে কতগুলো অন্ধকার চার পেয়ে প্রাণী ধীর গতিতে রাস্তায় উঠে এলো। থমকে গেলাম আমরা। জন্তুগুলো গোটা পথ রুখে দাঁড়ালো। নিশ্চিত্র অন্ধকারে প্রথমটায় প্রাণীগুলোকে ঠিক চিনতে পারিনি, কিন্তু এবার ব্যাপারটা ঠাহর করতে পেরে আমার বুকের মধ্যে দিয়ে হিম বয়ে গেল যেন। জন্তুগুলো আর কিছু নয়, শুয়োর। হ্যাঁ, ঠিক তাই। এই ঘোর বর্ষার রাতে আমাদের পথের মাঝামাঝি এসে দাঁড়িয়েছে এক পাল কালো শুয়োর। প্রাণীগুলোর নিকষ কালো শরীর মিশে আছে অন্ধকারে। তবে সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে ভয়াবহ ওই জন্তুগুলোর চোখ। ওই সাদাটে ধূসর চোখ কি কোনো জীবিত প্রাণীর হতে পারে? কে জানে। ভয়ে বুকের ভেতরটা তখন দুরু দুরু করছে আমার। কোনো মতে পিছনে চেয়ে দেখি নরহরিও অসাড় হয়ে দাঁড়িয়ে। আমার যেন সম্বিত ফিরল তখন। এক হাঁচকা টান মেরে ওকে নিয়ে উল্টো পথে হনহনি হাঁটা লাগালো। এলো পাথারি টানাটানিতে নরহরির হাত থেকে মাছের থলেটা ছিটকে পড়ল মাটিতে। ও থেকে ওটা তুলতেই যাচ্ছিল। আমি ধমকে উঠলাম, করছিস কি? মাছের লোভে শেষে প্রাণটা খোয়াবি নাকি? শিগগির চল। নরহরি আর কথা বাড়ালো না। উল্টো পথে সে রাতে অনেকটা বেশি হাঁটতে হলেও প্রাণ নিয়ে বাড়ি ফিরেছিল। কে তোমরা হয়তো ভাবছো কি সব ছেলে ভোলানো বলছি, তাই না? না জীবনবাবু, ঠিক তা নয়। তবে শুধু একবার শুয়োর দেখে আপনি এতটা ভয় পেয়ে গেলেন। শুয়োর হলে ভয় পেতুম না হে। তবে পাকা রাস্তায় যদি হঠাৎ কোনোদিন এরকম একপাল শুয়োর তোমার পথ রুখে দাঁড়ায়, খবরদার, ভুলেও কিন্তু তখন আর ওই পথে যাবে না। সঙ্গে সঙ্গে অন্য রাস্তা ধরবে। কেন এরকম বলছেন কেন হঠাৎ? না মানে একপাল শুয়োর দেখে এত ভয় পাওয়ারই বা কি কারণ থাকতে পারে? ভুল করছো। শুয়োরের মতো দেখতে হলেও ওই জন্তুগুলো আদতে শুয়োর নয়। ওরা সাক্ষাৎ মৃত্যু। ওরা নিজেদের পথে ঘোর অমঙ্গল বয়ে নিয়ে বেড়ায়। ওদের পথ মারাতে নেই, আর ওদের এড়িয়ে চলে যাবার পর পিছু ফিরে দেখতে নেই। কি হবে যদি কেউ পেছনে ফেরে? শুনেছি যদি অজান্তেও কেউ পিছনে ফিরে ওদের দেখে ফেলে, তবে নাকি ওই ভয়ঙ্কর প্রাণীগুলোর পিছু নেয়। আর ভয়ার্ত পথিক যখন ছুটতে ছুটতে মুখ থুবড়ে পথের উপরে পড়ে, তখন নাকি তাকে পিষে মেরে ফেলে জন্তুগুলো। জীবন চক্রবর্তী ঠিকমতো তার কথাটা শেষ করতেও পারেননি। তার আগেই এতক্ষণ ধরে নিভু নিভু গিয়ে জ্বলতে থাকা মোমবাতিটা দপ করে নিভে গেল। ঘরের কোণে জমাট বেঁধে থাকা অন্ধকারটা এবার সুযোগ পেয়ে
গোটা ঘরে উল্লাস আরম্ভ করলো যেন। যা, ওটাও গেল। অভিরাম অন্ধকারের মধ্যেই উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়ান দাঁড়ান, আর একটা মোমবাতির ব্যবস্থা করছি। এমন সময় দরজায় টোকা পড়ল। টকটক করে 3টে টোকার শব্দ। কি ব্যাপার ভাই অভিরাম, এই এত রাতে আবার কে এলো? হ্যাঁ, এখন তো কারুর আসবার কথা নয়। আলোটা নিয়ে আসি দেখি আগে। হ্যাঁ, আবার টোকা পড়ল দরজায়। বারান্দা পেরিয়ে বৃষ্টির ছাঁট ঘরে ঢুকছিল বলে দরজাটা ভেতর থেকে বন্ধ করা। বৃষ্টি এখন অনেকটাই কমেছে। জীবনবাবু বললেন, আলো পরে এনো, কে এলো আগে দেখো, হয়তো কোনো জরুরি দরকার। অভিরাম অন্ধকার হাতড়ে দরজার ছিটকিনি খুললেন। বাইরেটাও ঘুটঘুটে অন্ধকার, কাউকেই দেখা যায় না, শুধু একটা গলা শোনা গেল। কি ব্যাপার, আলো জ্বালাননি কেন? এত অন্ধকার। গলাটা শুনেই ছিটকে এক হাত পেছনে সরে গেলেন অভিরাম। হে কি, কিভাবে সম্ভব? তিনি কি ভুল শুনলেন? ওপাশের আগন্তুক ফের বলল, বৃষ্টির জন্য আসতে বহু দেরি হয়ে গেল। তা আমায় ছাড়াই আড্ডা বেশ জমে গেছে দেখছি। নিজের কানকে বিশ্বাস করতে পারেন না অভিরাম। এ কি তিনি ঠিক শুনছেন? জীবন চক্রবর্তীও বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন। এবার উপায়ন্তর না দেখে তিনি হাতের দেশলাই কাঠিখানা জ্বাললেন। ফস করে একটা শব্দ হলো, আর পরক্ষণেই আবছায়া হলদে আলোয় ভরে গেল ঘরটা। আর সেই ক্ষণিকের আলোয় যা দেখা গেল তাতে ভয়ানক শিউরে উঠলেন দুজনেই। দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছেন রাম ভট্টাচার্য। না, চোখের ভুল নয়, ঠিক তাই, রামই বটে। কিন্তু তাই যদি হয় তাহলে এতক্ষণ ওদের সঙ্গে ও কে ছিল? এতক্ষণ ধরে তবে কে গল্প করলো ওদের সঙ্গে? অভিরামের মাথার মধ্যে সবটা কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। কাঁপা কাঁপা গলায় তিনি অস্ফুটে বললেন, আপনি? হ্যাঁ, আপনি? জীবন চক্রবর্তী আপন মনেই বিড়বিড় করে ওঠেন, আজকে সব কিছুই কেমন যেন অদ্ভুত রে। শেষ হলো ভয়ঙ্কর গ্রাম বাংলা ভূতের গল্প মৃন্ময় দেবনাথের কলমে সব অদ্ভুত। আজকের গল্প পাঠে হানাবাড়ি অফিসিয়াল, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এবং ফ্রিকশন হান্ট থেকে সায়ন্তন। অন্যান্য চরিত্রে বঙ্গিফাই থেকে নীল, অব্যক্ত অডিও স্টোরি চ্যানেল থেকে রমাকান্ত, আড্ডাবাজ এবং আড্ডাবাজ ক্লাসিক থেকে প্রদীপ্ত, বং স্টোরি সার্কেল থেকে শুভতী, ফেরারি মন থেকে বুবাই, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এবং ফ্রিকশন হান্ট থেকে আর্য। আর আমাদের মধ্যে পেয়েছি আড্ডাবাজ এবং আড্ডাবাজ ক্লাসিকে অন্যতম ক্ষুদে সদস্য ঋষিকে। আর সঙ্গে রয়েছি আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে আর্টিস্টিক অম্বর পিক্সেলেট থেকে। স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ, ভিডিওগ্রাফিক্স আমি ঋদ্ধি। বিশেষ সহযোগিতা হরোস্কোপ অফিসিয়াল এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে রুভিনা। পরিবেশনা এবং পরিচালনা টিম হানাবাড়ি। তাহলে বন্ধু, কেমন লাগলো আমাদের আজকের গল্প তোমাদের কিন্তু জানাতেই হবে। আর অভিরাম দাদু ওয়েট করে থাকবে তোমাদের কমেন্টের জন্য। তাকেও তো জানাতে হবে তোমাদের কেমন লাগলো এই গল্পটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও বিভিন্ন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে। এবং তাদেরকেও বলো আমাদের এই হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে
অল করে দেয়, যাতে আমাদের কোনো ভিডিও এলে তোমাদের মতো তারাও সবার আগে নোটিফিকেশান পেয়ে যায়। আমাদের কিন্তু 8,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে বন্ধু, আর মাত্র 2,000। তোমরা তাড়াতাড়ি এই 2,000-এর গণ্ডি পার করে 10,000 সাবস্ক্রাইবারের পরিবারের সদস্য করে তোলো এই হানাবাড়ি ইউটিউব চ্যানেলটাকে। আমি জানি তোমরা পারবে, আর তোমরাই পারবে আমাদের আরও দূরে এগিয়ে নিয়ে যেতে, যাতে আমরা তোমাদের কাছে বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের গল্প উপহার দিতে পারি। আর এই 10,000 সাবস্ক্রাইবার পূরণ হলেই তো আমরা নানা রকম সেগমেন্ট তৈরি করব তোমাদের জন্য। তাহলে বন্ধু, আজ এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো, আর ভয়ে থেকো। শুভরাত্রি।